আমরা আজকে তিনটা বিজনেস নিয়ে আলোচনা করব। এই তিনটা বিজনেস এভারগ্রিন বিজনেস বলা যায়। অর্থাৎ এই বিজনেস গুলোর ভিতরে যে কোনো একটা বিজনেস যদি আপনি আগামী 100-200 বছরও করতে চান, ইনশাল্লাহ সেটাও করতে পারবেন। অর্থাৎ এই বিজনেস গুলোকে বলা হয় এভারগ্রিন বিজনেস, এবং কি এই বিজনেসের গ্রোথ রেট অনেক হাই এবং কি প্রফিট মার্জিনও অনেক হাই। তো চলুন শুরু করা যাক। এমন কি তিনটা বিজনেস আছে, সেই তিনটা বিজনেস সম্পর্কে জানার চেষ্টা করি। আমাদের তালিকায় সর্বপ্রথম যে বিজনেসটি রয়েছে সেটা কি এগ্রিকালচার সেক্টরের বিজনেস। 2030 সালের পরে এগ্রিকালচার সেক্টর এমন লেভেলে বুম করবে আপনি কল্পনা করতে পারেন না। আমরা 2018 সাল থেকে এগ্রিকালচার সেক্টরে আছি। আলহামদুলিল্লাহ প্রতি বছরে যে গ্রোথ রেট সেটা আপনি কল্পনা করতে পারবেন না। 2018 সাল থেকে অনলাইনে আমরা আছি। 2018 সাল থেকে আজকের দিন পর্যন্ত অর্থাৎ 2025 সাল পর্যন্ত গ্রোথ রেট যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে অনেক হাই। কারণ একটাই, সেটা কি আমরা খাবার উৎপাদন করতেছি, মানুষের খাবারের যোগানের ব্যবস্থা করতেছি। এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ ইনকাম যেরকম আছে, অন্যদিকে মনের দিক থেকে একটা বড় শান্তির জায়গা আছে, আপনি কল্পনা করতে পারবেন না। অনেকে আমাকে একটা প্রশ্ন করেন যে সাকিব ভাই, আপনি এত বছর যাবত এগ্রিকালচার সেক্টরে আছেন, আপনার কি কখনো বিরক্ত লাগে না? আপনার কি কখনো কষ্ট হয় না? বা আপনার কি কখনো টায়ার্ড লাগে না? দেখুন, আমার টায়ার্ড তখনই লাগতো যদি আমি এই জায়গা থেকে আনন্দ না পাইতাম। এখন আপনি বলতে পারেন ভাই, আনন্দ আবার কেমনে পাওয়া যায়, বা একটা বিজনেসের কোন জায়গায় আপনি পৌঁছাইলে আপনি মনের দিক থেকে অনেক বেশি প্রফুল্ল থাকতে পারবেন? আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন, আমাদের কোম্পানি মূলত এসএ তেলাপিয়ার পোনা উৎপাদন করে থাকে। এসএ তেলাপিয়ার পোনা যে উৎপাদন আমরা করে থাকি, সেই পোনা সারা বাংলাদেশে 64 জেলায় আমরা ডিস্ট্রিবিউট করে থাকি। অর্থাৎ সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলাতে আমাদের কাস্টমার রয়েছে। এখন প্রত্যেকটা উপজেলায় যদি কাস্টমার থাকে, সেক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের একদম লোয়েস্ট কোয়ান্টিটিতে যেই খামারি আমাদের থেকে প্রোডাক্ট কিনে থাকে, তারা কি করে, মোটামুটি ধরেন 10,000 পিস তেলাপিয়া কিনে থাকে। এখন 10,000 পিস তেলাপিয়া মোটামুটি ভাবে 4 মাস পরে এই খামারি কি করবেন, বিক্রি করবেন। 4 মাস পরে যখন বিক্রি করতেছেন, সেক্ষেত্রে প্রতি পিস তেলাপিয়া ওজন হইতেছে মোটামুটি ভাবে 300 গ্রাম। আপনি যখন বাজার থেকে তেলাপিয়া কিনবেন, ওই কৃষক ভাইয়ের উৎপাদিত তেলাপিয়া আপনি কিনলেন, একটা তেলাপিয়ার ওজন 300 গ্রাম। 300 গ্রাম ওজনের একটা তেলাপিয়া যদি হয়, সেক্ষেত্রে আপনি একা কখনোই সচরাচর খাবেন না। তাহলে এই 300 গ্রাম ওজনের তেলাপিয়াকে আমরা 3টা ভাগ করে থাকি। 3টা ভাগ হলে 3 জন মানুষ অনায়াসে একবেলা খাইতে পারবে। এখন আপনি খেয়াল করেন, ওই যে কৃষক ভাই আমার কোম্পানির তেলাপিয়া উৎপাদন করলেন, উনি 10,000 পিস তেলাপিয়া উৎপাদন করতেছেন। 10,000 পিস তেলাপিয়া 10,000 পরিবারের কাছে পৌঁছাইলো। 10,000 পরিবারের 3 জন মানুষ মিলে যদি একটা তেলাপিয়া খায়, তার মানে কি 30,000 মানুষের খাবারের যোগান দিতেছে আমার ওই কৃষক ভাই। খেয়াল করুন, আমরা কি হয়ে থাকি, ওই কৃষক ভাইকে খালি পোনা দিতেছি না, ওই কৃষক ভাইকে সফল করার দায়িত্ব আমরা নিচ্ছি। অর্থাৎ উনি এগ্রিকালচার সেক্টরে মাছ নিয়ে কাজ করতেছে, এই তেলাপিয়া মাছ যাতে উৎপাদন করে 4 মাসে বিক্রি করতে পারে, সেই গাইডলাইন আমরা দিচ্ছি এবং কি বিনামূল্যে দিচ্ছি। এবং কি আমরা চাইতেছি কি, ওই কৃষক ভাই প্রতিনিয়ত চাষ করে উৎপাদন করুক এবং কি উনি নিজে লাভবান হোক, পাশাপাশি একজন কৃষক দিয়ে আমরা 30,000 মানুষের খাবারের যোগান দিতে পারতেছি। এই জায়গাটা একটা সবচেয়ে আনন্দের জায়গা। এই জায়গা থেকে আমি প্রতিনিয়ত এনার্জি পাই, আমি প্রতিনিয়ত কাজ করতে পারি। এইটা তো আমরা সবচেয়ে ছোট একজন কৃষক ভাইয়ের কথা বললাম, এরকম আমাদের অসংখ্য কৃষক ভাই আছেন। তাহলে খেয়াল করুন, সারা বাংলাদেশে কত বড় একটা ডিস্ট্রিবিউট চ্যানেল আমাদের আছে, কতগুলো কৃষক নিয়ে আমরা কাজ করতেছি। তো আমাদের কোম্পানিতে দৈনিক 500 থেকে 1000 কৃষকের ফোন আসে। তারপরে আপনি চিন্তা করেন যে আমরা যখন কাজ করতেছি, তখন আমরা কি চিন্তা করি, আমরা চিন্তা করি যে দেশের জন্য কাজ করতেছি, আমরা কৃষি নিয়ে কাজ করতেছি। এখন আমি তো একটা উদাহরণ দিলাম, এরকম চিন্তা ভাবনা করে যখন আপনি কৃষি নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে কৃষিতে অনেক সেক্টর আছে, শুধুমাত্র মাছ আছে এমন নয়। কৃষিতে আপনি কি করতে পারেন, মুরগি পালন করতে পারেন, হাঁস পালন করতে পারেন, গরুর খামার করতে পারেন, ছাগলের খামার করতে পারেন, ভেড়ার খামার করতে পারেন, দুম্বার খামার করতে পারেন, কুয়েল পাখির খামার করতে পারেন, শাকসবজি উৎপাদন করতে পারেন। আপনি বিভিন্ন ধরনের এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন এবং কি এগ্রিকালচার প্রোডাক্টের প্রত্যেকটা জায়গাতে খুব বেশি লাভ করা যায়, এমনকি দ্রুত সময় রিটার্ন পাওয়া যায়। আমি বলবো আপনাকে, আপনি এগ্রিকালচার সেক্টর নিয়ে কাজ করতে পারেন। আমাদের তালিকায় দ্বিতীয় যে বিজনেসটি রয়েছে সেটা কি প্রপার্টি ম্যানেজমেন্ট ব্যবসা। এখন আপনি বলতেন ভাই, প্রপার্টি ম্যানেজমেন্ট ব্যবসা মানে? প্রপার্টি ম্যানেজমেন্ট ব্যবসা মানে কি, কেউ একজন জমি বিক্রি করবেন, উনি কি করতে পারতেছেন না, জমি বিক্রি করার চ্যানেল খুঁজে পাইতেছেন না, অর্থাৎ কার কাছে বিক্রি করবে সেটা খুঁজে পাইতেছে না। আবার কোন একজন ক্রেতা জমি কিনতে চাইতেছে, কিন্তু আলটিমেটলি উনি কিনতে পারতেছে না, কারণ কি অথেন্টিক জায়গা পাইতেছে না, কাগজপত্র বুঝতেছে না। যদিও কাগজপত্র বুঝতেছে, দিন শেষে নেগোসিয়েশনটা সঠিকভাবে হচ্ছে না। এই জায়গায় আপনি যদি কাজ করতে পারেন, সেই ক্ষেত্রে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে নিজে জমি কিনবেন না বা জমি বিক্রিও করবেন না, কিন্তু আপনি কি করবেন, যিনি কাস্টমার আর যিনি বিক্রেতা, দুইজনের মাঝখানে মিডলম্যান হিসেবে কাজ করবেন এবং কি এই জায়গা থেকে ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। এবং কি আপনি যদি কমিশন ওয়াইজও কাজ করেন, সেই ক্ষেত্রে ভালো একটা প্রফিট করা যায়। শুধুমাত্র এরকম ল্যান্ডের কথা না,
আপনি চাইলে এরকম ফ্ল্যাট বিক্রি করাইতে পারেন, অ্যাপার্টমেন্ট বিক্রি করতে পারেন, আপনি চাইলে এরকম হোস্টেলের সিট ম্যানেজমেন্টের ব্যবস্থা করতে পারেন। আবার আপনি যদি চিন্তা করেন না আমি নিজে কি করব, জমি কিনবো কিনা শেয়ার বিক্রি করব, এরকম কিন্তু অনেক সেক্টর আছে। সো আপনি চাইলে কিন্তু এই সেক্টর গুলাতে কাজ করতে পারেন। এই যে প্রপার্টি ম্যানেজমেন্ট সেক্টরটা বললাম, এই সেক্টরটা যুগ যুগ ধরে চলে আসতেছে, কিন্তু বর্তমান সময়ে এই জিনিসটার দরকার খুবই বেশি। কারণ কি বর্তমান সময়ে আধুনিক যুগ, এই যুগে দেখা যাচ্ছে প্রপার্টি ম্যানেজমেন্ট করাটা অনেকটা সহজ হয়েছে, আবার অনেকটা কঠিন হয়ে গেছে। সহজ কিভাবে হয়েছে, সকল জিনিস অনলাইনে পাওয়া যাচ্ছে। আবার কঠিন কোথায় হচ্ছে, জেনুইন ক্রেতা এবং বিক্রেতা খুঁজে পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। তো এই জায়গায় যদি আপনি কাজ করতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। আমাদের তালিকায় তৃতীয় যে বিজনেসটি রয়েছে সেটা কি, হেলথ কেয়ার সেক্টরে বিজনেস করা। এখন আপনি বলতে পারেন হেলথ কেয়ার সেক্টর বিজনেস মানে, হেলথ কেয়ার সেক্টর আপনি অনেক ভাবে ব্যবসা করতে পারেন। কি কি ব্যবসা হতে পারে, আপনি ডায়াগনস্টিক সেন্টার দিতে পারেন, হসপিটাল দিতে পারেন, ক্লিনিক দিতে পারেন, অথবা আপনার যদি এরকম টাকা পয়সা না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে হেলথ কেয়ার সেক্টরে যেসব ইকুইপমেন্ট দরকার হচ্ছে এই ইকুইপমেন্টের সাপ্লাই দিতে পারেন, অথবা এই ইকুইপমেন্ট গুলো ইম্পোর্ট করতে পারেন, অথবা ইম্পোর্ট করাতে হেল্প করতে পারেন, অথবা নতুন একটা হসপিটাল বা ক্লিনিক তৈরি হবে, সেই হসপিটাল বা ক্লিনিকের যেসব সরঞ্জামাদি লাগবে সেই সরঞ্জামাদির লজিস্টিক সাপোর্ট আপনি দিতে পারেন। এরকম হেলথ কেয়ার সেক্টরে অনেক কাজ করা যেতে পারে। এখন আপনি বলতে পারেন ভাই এই কাজগুলো তো অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার সেবার আছে। হ্যাঁ, কিছু অবশ্যই ইনভেস্টমেন্ট লাগবে, তবে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু প্রফিট মার্জিনটাও অনেক হাই। এবং আমরা যেসব খাবার খাচ্ছি প্রতিনিয়ত, এইসব খাবার খেয়ে আমরা অসুস্থই বেশি হচ্ছি। তার মানে প্রত্যেকটা মানুষের বর্তমান সময় হেলথ কেয়ার উপরে মোটামুটি ভাবে ভরসাশীল হইতে হইতেছে। আমি আপনাকে বলবো যে এই জায়গায় যেহেতু কাস্টমার অভাব নাই, তার মানে আপনি চাইলে কিন্তু হেলথ কেয়ার নিয়ে কাজ করতে পারেন। আশা করবো এই তিনটা আইডিয়া আপনার কাছে ভালো লেগেছে। তিনটা আইডিয়ারই কিছু সমস্যা আছে এবং কি অনেক অনেক সুবিধাও রয়েছে। শুধুমাত্র সুবিধা দিনে আপনি মাঠে নামবেন না, আপনি অবশ্যই সমস্যাগুলোর ডিপ অ্যানালাইসিস করে দেখবেন আপনি কতটুকু পারবেন, আপনার ভিতরে কতটুকু পটেনশিয়ালিটি আছে, এবং কি যারা অলরেডি এই মার্কেটে আছে তারা কি কি সমস্যা ফেস করতেছে সেই সমস্যাগুলো জেনে তারপর আপনি মাঠে নামেন, তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। আমরা সচরাচর বিজনেস করতে চাই দুই ভাবে। একটা কি, ভাই আমাকে একটা আইডিয়া দেন। এখন আইডিয়াটা নিয়ে অ্যাকচুয়ালি উনি কোনো কাজই করবে না, আর আইডিয়া নিয়ে ব্যবসাও হয় না। এখন আপনি বলতেন ভাই তাহলে যে আপনি আইডিয়া দিলেন সেটা দিয়ে কি হবে? এখন দেখুন, আইডিয়া দিছি আমি আপনাকে একটা ব্রেন স্টর্মিং করতে, আপনারা ডিপলি চিন্তা ভাবনা করবেন এবং কি সমাজে যে সব জায়গায় সমস্যা আছে সেসব সমস্যার সমাধানটা আপনি করবেন, তখন আপনার একটা বিজনেস হবে। আমরা দ্বিতীয় আরেক উপায়ে বিজনেস করতে চাই, সেই জিনিসটা কি, আমি নিজে কোনো কিছু করব না, অন্য একজনের বিজনেসে আমি ইনভেস্ট করব, উনি আমাকে প্রফিট জেনারেট করে দিবে। এখন এই জিনিসটা কি আসলে কি সত্য কিনা, বা আপনি নিজে হইলে, আমি যদি আপনার বিজনেসে ইনভেস্ট করি, আপনার যার সেটা বিজনেস আছে মোটামুটি ভালো চলতেছে, এই অবস্থায় আমি আপনাকে ইনভেস্ট করলাম, আপনি প্রতিনিয়ত আমাকে প্রফিট দিতে চাইবেন না। এই জন্য বলবো অবশ্যই আপনি একটা জিনিস সম্পর্কে ডিপলি অ্যানালাইজ করেন, ডিপলি চিন্তা ভাবনা করে তারপর আগান। আমাদের কোম্পানি কিন্তু বিভিন্ন ছোট ছোট উদ্যোক্তা ভাইকে ইনভেস্ট করে থাকেন, অর্থাৎ যারা 1 বছর 2 বছর মার্কেটে অনেক সমস্যা ফেস করতেছেন, বড় হইতে চাইতেছেন, এইসব সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করে থাকি। এবং কি এইসব জায়গায় কিন্তু আমরা ইকুইটি নিয়ে, অর্থাৎ কোম্পানির একটা শেয়ার নিয়ে আমরা কিন্তু ইনভেস্ট করে থাকি। আমি বলবো আপনাকে, আপনি যদি এরকম কোন একটা বিজনেস দাঁড় করে দিতে পারেন বা এরকম বিজনেসে আমরা কাজ করতে চান, সেক্ষেত্রে ওয়েলকাম, আমাদের কোম্পানিতে এসে যোগাযোগ করেও কিন্তু আপনি ইনভেস্টমেন্ট রেজ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।